আজকে আমরা পথের দাবি উপন্যাসের শেষ অংশটায় পৌঁছে গেছি। যারা এতদিন ধরে আমার ভিডিও দেখে আসছো তারা তো জানোই যে অনেকগুলো পার্টে আমি পথের দাবি ভিডিও দিয়েছি। আর যারা দেখোনি, হয়তো আজকে প্রথম দেখছো, তারাও জেনে রাখো যে এর আগে কিন্তু অনেকগুলো ক্লাসে আমাদের হয়ে গেছে। প্রথম ক্লাসে যেরকম আমরা রাজবিদ্রোহী সব্যসাচী মল্লিকের সম্পর্কে কিছুটা জেনেছি এবং তিনি কিভাবে তার অদ্ভুত উৎকট সাজ পোশাকের দ্বারা পুলিশ কর্মচারীদের বিভ্রান্ত করবার চেষ্টা করছেন, কিন্তু তার অন্তর্ভেদী চোখের দৃষ্টি অপূর্ব দৃষ্টি এড়াচ্ছে না, সেইটুকু অংশ নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এরপর দ্বিতীয় অংশে আমরা দেখেছি যে কি সুকৌশলে সব্যসাচী মল্লিক তিনি রেঙ্গুনে ব্রিটিশ পুলিশের বড় কর্তা সহ বাকি সকল পুলিশ কর্মচারীকে বোকা বানিয়ে সেখান থেকে পালিয়ে যেতে সক্ষম হচ্ছেন। অপূর্বর তাঁর প্রতি শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসার পরিচয় আমরা পাচ্ছি, এবং দেখতে পাচ্ছি যে পরাধীন ভারতবর্ষে অপূর্ব সহ অন্যান্য ভারতীয়দের ওপর ব্রিটিশ সরকারের যে অন্যায় অত্যাচার এবং অবিচারের দণ্ডভোগ কীরকম। তৃতীয় যে পড়ানোতে, তৃতীয় পাঠে আমরা যেটা দেখেছিলাম, সেখানে দেখেছিলাম যে বিভিন্ন কারণে অপূর্বর যখন রেঙ্গুনে মন টিকছে না, তখন কর্মসূত্রে তাকে যেতে হচ্ছে ভামনগরের উদ্দেশ্যে। রেল স্টেশনে তাকে বিদায় জানাতে এসেছেন তারই অফিসের সহকর্মী রামদাস তলওয়ারকার, এবং সেখানে দ্বিতীয়বারের জন্য গিরিশ মহাপাত্রের সঙ্গে তার সাক্ষাৎ হচ্ছে। এই সেই গিরিশ মহাপাত্র যার সঙ্গে প্রথমবার অপূর্বর সাক্ষাৎ হয়েছিল পুলিশ স্টেশনে, যার চোখের অন্তর্ভেদী দৃষ্টি দেখেই হোক না হোক অপূর্ব বুঝতে পেরেছিল যে ইনি হচ্ছেন রাজবিদ্রোহী সব্যসাচী মল্লিক। এবার রেল স্টেশনে যখন অপূর্বর সঙ্গে গিরিশ মহাপাত্রের কথোপকথন চলছে, তখন রামদাস তলওয়ারকার কিন্তু সুতীক্ষ্ণ নজরে তিনি দেখে যাচ্ছেন গিরিশ মহাপাত্রকে এবং জিজ্ঞাসা করছেন যে বাবুজি, मैंने तो आपको जरूर कहीं देखा। গিরিশ মহাপাত্র বলছেন যে হতেই পারে বাবুজি, কারণ চাকরির খোঁজে আমাকে তো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়। আমরা বুঝতে পারছি যে এই যে সব্যসাচী মল্লিক, যিনি বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তার দেশকে স্বাধীন করবার মতো উপযুক্ত সরঞ্জাম, উপযুক্ত সাহায্যের খোঁজে, সেই সূত্রেই হয়তো রামদাস তলওয়ারকরও তাকে কোনো এক সময় দেখেছিলেন, কিন্তু এখন ঠিক খেয়াল করতে পারছেন না যে কোথায় দেখেছিলেন, কিন্তু দেখেছিলেন তো বটেই। এই রকম অবস্থায় যখন অপূর্বরও প্রায় যাত্রার সময় এগিয়ে এলো, গিরিশ মহাপাত্র তার নিজের গন্তব্যের দিকে চলে গেল, তারপরে কি হচ্ছে সেখান থেকে আমাদের আজকের ক্লাস। সবাই টেক্সট খুলে নিয়েছো আশা করি। পেজ 103, পেজ 103-তে আমরা যেটা দেখছি সেখানে কি আসছে দেখো। হাতে সবার পেন্সিল আছে আশা করি। আমি যে অংশগুলো মার্ক করতে করতে যাব, তোমরাও সেগুলো একটুখানি মার্ক করতে করতে যেও, কারণ ডেফিনেটলি সেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। এইখান থেকে তাহলে আমাদের আজকের পড়া শুরু হচ্ছে। অপূর্ব কহিল, এই সব্যসাচীটির পিছনে কাকাবাবু সদল বলে এদেশ ওদেশ করে বেড়াচ্ছেন তলওয়ারকার বলিয়া সে হাসিল, কিন্তু এই হাসিতে তলওয়ারকার যোগ দিল না। পরক্ষণে বাঁশি বাজাইয়া গাড়ি ছাড়িয়া দিলে সে হাত বাড়াইয়া বন্ধুর করমর্দন করিল, কিন্তু তখনও মুখ দিয়া তাহার কথাই বাহির হইল না। নানা কারণে অপূর্ব লক্ষ্য করিল না, কিন্তু করিলে দেখিতে পাইত এই মুহূর্তকালের মধ্যে রামদাসের প্রশস্ত উজ্জ্বল ললাটের উপরে যেন কোনো এক অদৃশ্য মেঘের ছায়া আসিয়া পড়িয়াছে, এবং সেই সুদূর দূরনিরীক্ষ লোকেই তাহার সমস্ত মনশ্চক্ষু একেবারে উধাও হইয়া গিয়াছে। এইটুকু জায়গায় আমরা যেটা দেখতে পাচ্ছি যে অপূর্ব বলছে, এই যে গিরিশ মহাপাত্রকে দেখলে একেই পুলিশ সন্দেহ করছে সব্যসাচী মল্লিক,
এরকম যে কোনো লোককে যখন তখন তারা সন্দেহবাচন হিসেবে ধরছে, তাদের পিছনে দৌড়াদৌড়ি করে এরা সময় নষ্ট করছে এবং সরকারের টাকা নষ্ট করছে। কাদের কথা বলা হচ্ছে? তাদের কথাই বলা হচ্ছে যারা ব্রিটিশ পুলিশের কর্মচারী। এই কথা বলে সে হাসছে, হয়তো ঠাট্টার হাসি, কিন্তু রামদাস তলওয়ারকর সেই হাসিতে যোগ দিতে পারছেন না। যখন ট্রেন ছাড়বার সময় হচ্ছে, হুইসেল দিচ্ছে ট্রেন, তখন সেতু স্টেশনে আর অপূর্ব অলরেডি কামরায় তার সিটে উঠে বসে গেছে। তখন জানলা দিয়ে হাত বাড়িয়ে অপূর্ব এবং রামদাসের মধ্যে করমর্দন বা হ্যান্ডশেক হচ্ছে। কিন্তু বিভিন্ন কারণে অপূর্বর চোখে পড়ছে না যেটা, সেটা হচ্ছে যে রামদাসের মন এই সমস্ত কথাতেই আর নেই। তার যে প্রশস্ত, তার যে উজ্জ্বল কপাল, সে তো ফর্সা, খুব ফর্সা মারাঠি ব্রাহ্মণ এই ছেলেটি, সেই প্রশস্ত উজ্জ্বল ললাটের ওপর যেন একটা অদৃশ্য মেঘের ছায়া এসে পড়েছে। কি যেন চিন্তা করছে। মেঘ মানে এখানে চিন্তার মেঘ জড়ো হয়েছে তার কপালের ওপরে। এবং যে জগৎটা সচরাচর দেখা যায় না, দূরনিরীক্ষ, অর্থাৎ দেখা খুবই দুঃসাধ্য, সেই সুদূর যে জগৎ সচরাচর দেখা যায় না, সেই জগতেই তার মনের চোখ যেন একেবারে উধাও হয়ে গেছে। অর্থাৎ খুব গভীর গভীর চিন্তায় সে মগ্ন। এই যে গিরিশ মহাপাত্রকে আমি এইমাত্র দেখলাম, একে আগে কোথায় দেখেছি, কেন একে এত চেনা লাগছে, এটা নিয়ে কিন্তু রামদাস তলওয়ারকর চিন্তায় ডুবে রয়েছে। এবার ট্রেনে কি ঘটছে দেখো। ট্রেনে যেটা হচ্ছে, অপূর্ব প্রথম শ্রেণীর যাত্রী, তাহার কামরায় আর কেহ লোক ছিল না। সন্ধ্যা উত্তীর্ণ হইলে সে পিরানের মধ্য হইতে পৈতা বাহির করিয়া বিনা জলেই সায়ং সন্ধ্যা সমাপন করিল এবং যে সকল ভোজ্য বস্তু শাস্ত্রমতে স্পর্শদুষ্ট হয় না জানিয়া সে সঙ্গে আনিয়াছিল, পিতলের পাত্র হইতে বাহির করিয়া আহার করিল। জল ও পান তাহার ব্রাহ্মণ আর্দালি পূর্বাহ্নেই রাখিয়া গিয়াছিল এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়াছিল। অতএব রাত্রির মতো অপূর্ব ভোজনাদি শেষ করিয়া হাত মুখ ধুইয়া পরিতৃপ্ত সুস্থ চিত্তে শয্যা আশ্রয় করিল। তাহার ভরসা ছিল প্রভাতকাল পর্যন্ত আর তাহার নিদ্রার ব্যাঘাত ঘটিবে না। কিন্তু ইহা যে কত বড় ভ্রম, তাহা কয়েকটা স্টেশন পরেই সে অনুভব করিল। সেই রাত্রির মধ্যে বারতিনেক তাহার ঘুম ভাঙাইয়া পুলিশের লোক তাহার নাম ও ধাম ও ঠিকানা লিখিয়া লইয়াছে। একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায় বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কটুকণ্ঠে জবাব দেয়, তুমি তো ইউরোপিয়ান নও। অপূর্ব কহেন, না, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে তো আমার তুমি ঘুমের বিঘ্ন করিতে পারো না। সে হাসিয়া বলে, ও নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, আমি পুলিশ, ইচ্ছা করিলে আমি তোমাকে টানিয়া নিচে নামাইতে পারি। এখানেই শেষ হচ্ছে এবং বলা হচ্ছে যে এটা সম্পাদিত, অর্থাৎ পুরো অংশটা তো এখানে আনা হয়নি, কিছুটা কাটছাঁট করে যেটুকু তোমাদের এখনকার মতো দরকার সেটুকুই দেওয়া হয়েছে। তাহলে এই জায়গাটুকুর মধ্যে আমরা কি দেখলাম? আমরা যেটা দেখলাম যে অপূর্ব সে রেলের ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার এবং তার সেই কামরায় সে ছাড়া আর কোনো প্যাসেঞ্জার নেই। সন্ধে হবার পর সে পিরান, পিরান মানে বেশ ঢোলা ঢোলা জামা, সেই ধরনের লম্বা জামা, ঢোলা প্রকৃতির, সেই পিরানের মধ্যে থেকে সে পৈতে বের করে, কারণ সে তো ব্রাহ্মণ, পৈতে বের করে সে বিনা জলেই, বিনা জল ইন দ্য সেন্স গঙ্গা জল ছাড়াই আর কি, সে সন্ধ্যাকালীন যে আহ্নিক সেটা সমাপ্ত করলো এবং তারপর সঙ্গের খাবার দাবার যা সে এনেছিল, যেগুলো স্পর্শদোষে দুষ্ট হয় না বলে শাস্ত্রে দেওয়া রয়েছে। কিছু কিছু খাবার সব জায়গায় নিয়ে ঘোরা যায় না, শাস্ত্রে বারণ, কারণ সেগুলো অন্যান্য লোকের, অন্যান্য জাতের স্পর্শে এলে স্পর্শদুষ্ট হয়। এবার অপূর্ব যেহেতু হিন্দু ব্রাহ্মণ, হিন্দু সংস্কারে বিশ্বাসী, ফলে যে সকল খাবার দাবার স্পর্শদুষ্ট হয় না সেইগুলো জেনে সঙ্গে এনেছিল, সে সেগুলো
পেতলের পাত্র থেকে। পেতলের পাত্র কথাটা ইম্পর্টেন্ট, কারণ তখনকার দিনে ব্রাহ্মণ বিশেষ করে যারা, তারা এমনি কাঁসার বা অ্যালুমিনিয়ামের এই ধরনের জিনিসপত্র ব্যবহার করতেন না। অপূর্বও তাই পেতলের পাত্র থেকে সেই খাবার দাবার বার করে খাওয়া দাওয়া করলো। তার সঙ্গে যে ব্রাহ্মণ আর্দালিটি ছিল, আমরা নিশ্চয়ই ভুলে যাইনি যে অপূর্বর সঙ্গী কারা ছিল। অপূর্বর সঙ্গী ছিল আর্দালি আর অফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা। তাহলে এখানে আমরা যে পরিচয়টা পাচ্ছি সেটা হচ্ছে যে আর্দালি সেও কিন্তু ব্রাহ্মণ। তাহলে সেই ব্রাহ্মণ আর্দালি কি করলো, অপূর্বর জল এবং পান আগে থেকেই সাজিয়ে রেখে গেছিল এবং বিছানাও তৈরি করে দিয়ে গেছিল। তাহলে খাওয়া দাওয়া করলো অপূর্ব, জল খেলো, পান খেলো, তারপর তৈরি শয্যায় সে হাত মুখ ধুয়ে শুয়ে পড়ল সুস্থ চিত্তে, পরিতৃপ্ত চিত্তে। তার ধারণা ছিল যে সকালবেলা পর্যন্ত কেউ তার ঘুমের ব্যাঘাত ঘটাবে না। কিন্তু এটা যে কত বড় ভুল ধারণা ছিল তা কয়েকটা স্টেশন বাদেই সে মর্মে মর্মে অনুভব করলো। কেন, কি হয়েছে? সেই রাত্রির মধ্যেই অন্তত 3বার পুলিশের লোক এসে হাঙ্গামা করে ঘুম ভাঙিয়ে তার নাম, তার ঠিকানা, সে কোথা থেকে আসছে, কোথায় যাচ্ছে, বারবার জিজ্ঞাসা করে তার ঘুমের ব্যাঘাত ঘটিয়েছে। একবার যখন সে নেহাত বিরক্ত হয়ে প্রতিবাদ করেছে, তখন বর্মা সাব ইন্সপেক্টর সাহেব সে খুব কটু কণ্ঠে, তিক্ত কণ্ঠে, বিচ্ছিরিভাবে তাকে জবাব দিয়েছে, তুমি তো আর ইউরোপিয়ান নাও যে তোমাকে বিরক্ত করা যাবে না। অপূর্ব যুক্তিসঙ্গত কথাই বলছে যে না, আমি হয়তো ইউরোপিয়ান নই, ভারতীয়, কিন্তু আমি তো ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, তুমি তো রাত্রিবেলা আমার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারো না। তখন সেই পুলিশ আরও আরও বিরক্তির সঙ্গে এবং এমন একটা হাসি সে হেসেছে যে বিদ্রুপাত্মক হাসি। সে বলেছে যে নিয়মটা বললে না যে ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারদের ঘুমের ব্যাঘাত ঘটানো যায় না রাত্রিবেলা, ওই নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য। আমি পুলিশ, ব্রিটিশ পুলিশ, আর তুমি ভারতীয়। আমি ইচ্ছে করলে এই মুহূর্তে তোমাকে ট্রেন থেকে নিচে টেনে নামিয়েও দিতে পারি। ফলে এই হচ্ছে ব্রিটিশ সরকারের অন্যায়, এবং এই রকমই অবিচারের দণ্ডভোগ অপূর্ব সহ সকল ভারতীয়কে সেই সময় ভোগ করতে হয়েছে। আর যারা ভারতীয়দের এই সমস্ত অন্যায়, অত্যাচার, অবিচারের হাত থেকে বাঁচাবার জন্য দেশ বিদেশ ছুটে বেড়াচ্ছেন, সেই রাজবিদ্রোহীরা, সেই বিপ্লবীরাই পরাধীন ভারতীয়দের কাছে সবচেয়ে আপনার জন হয়ে উঠছেন, যেমন অপূর্বর কাছে সব্যসাচী মল্লিক হয়ে উঠেছিলেন। তাহলে এইখান থেকে আমরা কয়েকটা কোয়েশ্চেন যেটা ছোট্ট ছোট্ট করে নেব, সেটা হচ্ছে যে এই জায়গাটা, জল ও পান তাহার ব্রাহ্মণ আর্দালি পূর্বাহ্নে রাখিয়া গিয়াছিল এবং শয্যাও সে প্রস্তুত করিয়া দিয়া গিয়াছিল। এইখান থেকে তাহলে আমরা কোয়েশ্চেনটা কি টানছি? কোয়েশ্চেনটা যেটা আমরা টানছি সেটা হচ্ছে কে অপূর্বর শয্যা প্রস্তুত করে দিয়েছিল? কে অপূর্বর শয্যা প্রস্তুত করে দিয়েছিল? এইটা একটা 1 মার্কের কোয়েশ্চেন, যার আনসারটা হচ্ছে অপূর্বর সঙ্গে থাকা ব্রাহ্মণ আর্দালি তার শয্যা প্রস্তুত করে দিয়েছিল। হলো। এবার নেক্সট হচ্ছে ইহা যে কত বড় ভ্রম। কেমন? এইখান থেকে আমরা যে কোয়েশ্চেনটা টানছি সেটা কি, সেটা এইখানটাতেই নিয়ে নেব। কোন ভ্রমের কথা এখানে বলা হয়েছে? কোন ভ্রমের কথা
এখানে বলা হয়েছে। তাহলে কোটেশনটা কি ছিল? ইহা যে কত বড় ভ্রম, সেখান থেকে আমরা কোয়েশ্চেনটা নিয়েছি কোন ভ্রমের কথা এখানে বলা হয়েছে। ভ্রমটা কি? অপূর্বর ধারণা ছিল সে যেহেতু ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, সেই জন্য সকাল পর্যন্ত, রাত্রি থেকে সকাল পর্যন্ত কেউ তার ঘুমের ব্যাঘাত ঘটাবে না। এটাই ছিল তার ভ্রম বা ভুল ধারণা। ক্লিয়ার? এবার এখান থেকে আমরা আর একটা কোয়েশ্চেনও নিয়ে নেব। এখানটায় আমি একটা জাস্ট অ্যাস্টেরিক্স মার্ক দিলাম, দিয়ে এইখানটায় চলে যাচ্ছি। এটিকে ভ্রম বলা হয়েছে কেন? ভীষণ ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, পরীক্ষায় আসে না এমন নয়। এটিকে ভ্রম বলা হয়েছে কেন? অনেক সময় যেটা হয় যে এই দুটো একসঙ্গে মিলিয়ে আসে 1+2 করে, যে কার কোন ভ্রমের কথা বলা হয়েছে আর এটিকে ভ্রম বলা হয়েছে কেন। ফার্স্ট পার্টটা তো আমরা আলোচনা করে নিলাম, এখন শুধু এইটুকু দেখব যে এটিকে ভ্রম বলা হয়েছে কেন। অপূর্বর এই ধারণা যে রাত্রি থেকে সকাল পর্যন্ত কেউ তার ঘুমের ব্যাঘাত ঘটাবে না, কারণ সে রেলের ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, এটা তার ভ্রম বা ভুল ধারণা ছিল এই কারণেই, কারণ সেই রাত্রির মধ্যে, একদম ব্র্যাকেট করে দিচ্ছি আমি, সেই রাত্রির মধ্যেই অন্তত বার তিনেক তার ঘুম ভাঙিয়ে পুলিশের লোক তার নাম ধাম ঠিকানা সমস্ত লিখিয়ে নিয়েছে। একবার সে বিরক্ত হয়ে প্রতিবাদ করেছিল বলে বর্মার সাব ইন্সপেক্টর সাহেব কটুকণ্ঠে জবাব দিয়েছিলেন যে সে তো ইউরোপিয়ান নয়। অপূর্ব যখন বলেছিল যে সে ইউরোপিয়ান নয় কিন্তু ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, রাত্রে পুলিশও তার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে না, তখন সেই পুলিশ অফিসার হেসে বলেছিলেন ওই নিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য, সে পুলিশ ইচ্ছে করলে সে তাকে টেনে ট্রেন থেকে নিচেও নামিয়ে দিতে পারে। ক্লিয়ার? তাহলে এটাই বলা হয়েছে যে ভুল ধারণা এটাই ছিল যে কেউ আমার ঘুমের ব্যাঘাত ঘটাবে না। এবার এটা ভুল ধারণা ছিল কেন? যখন এই ভুল ধারণাটা ভাঙছে তখনই সেটা বোঝা যাচ্ছে। এবার লাস্ট কোয়েশ্চেনটা নেব আমরা, অনিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য কোন নিয়মের কথা বলা হয়েছে? এটাও একটা ভীষণ রকমের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কোন নিয়মের কথা বলা হয়েছে? এইখানটা যখন তুমি আনসার দেবে তখন তুমি কি উত্তর দেবে? অপূর্ব যখন বর্মা সাব ইন্সপেক্টর সাহেবকে বলেছিল যে সে রেলের ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার, সুতরাং রাত্রিবেলা কেউই তার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে না, এমনকি পুলিশও নয়, তখন বর্মা সাব ইন্সপেক্টর সাহেব জবাব দিয়েছিলেন যে সেই নিয়ম কেবলমাত্র রেলওয়ে কর্মচারীদের জন্য। ব্যাস এইটুকুই তোমার আনসার, এর থেকে বেশি কিন্তু আর যাবে না। কেমন? তাহলে এই আমাদের পুরো টেক্সট বোঝা হয়ে গেল। কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধে থাকে সে ডেফিনেটলি আমাকে একটুখানি জানাবে। আর এরপরে আমরা সরাসরি একটু প্রশ্নোত্তরের দিকে চলে যাচ্ছি, যে কী ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে, এসে থাকে, সেইগুলো নিয়ে আমাদের আলাপ আলোচনা চলবে। আমি প্রথম দিনের ক্লাসে বলেই দিয়েছিলাম যে পথের দাবি যেহেতু একটা গদ্য, সেই জন্য এখান থেকে তোমাদের মোট 4 ধরনের প্রশ্ন আসবে। একটা হচ্ছে এমসিকিউ। দেখো ফার্স্টে আমি এখানে এমসিকিউ পার্টটাই এনেছি, যেখানে কি বলা হয়েছে সঠিক উত্তরটি নির্বাচন করো। ক্লাস 10-এর ছেলে মেয়েদের বলছি যে মাধ্যমিকের যেটা নিয়ম, এমসিকিউ পার্টের আনসার করবার সময় তুমি কিন্তু কখনোই ফুল স্টেটমেন্ট কপি করবে না, শুধু
যে অপশন নাম্বারটা কারেক্ট সেই অপশন নাম্বারটা দিয়ে অপশনটাকে টুকবে, দ্যাট ইজ ইট, আর কিচ্ছু দরকার নেই। এখানেও তাহলে কি বলা হচ্ছে, এখানেও যেটা বলা হচ্ছে যে গিরিশ মহাপাত্রের বয়স, 4টে অপশান আছে। গিরিশ মহাপাত্রের বয়স যদি ভুলে গিয়ে থাকো একবার চট করে আমরা ধরিয়ে দিই, প্রথম দিকটাতেই একদম আমরা পাবো, একদম ফার্স্ট পেজে ছিল, এই জায়গাটায় দেখে নেবে, বয়স 30-32-এর অধিক নয়। কেমন? তাহলে এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। এখানে তাহলে আমি আনসারটা কিভাবে দেখব? দেখো খতে আমার উত্তরটা চলে এসেছে, তাহলে আমি উত্তর খ রাইট অপশান নাম্বারটা দিয়ে দিলাম। এবার অপশানটা আমি লিখে দিচ্ছি 30-32-এর অধিক নয়। এইভাবে সবসময় টেক্সটটাকে খুব ভালো করে পড়বে, কারণ এমসিকিউ, এসএকিউ, এমনকি 3 মার্কসের কোয়েশ্চেনেও তুমি ফুল মার্কস তুলে নিতে পারবে। এবার চলে এসো, দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনে বক্তা হলেন। আমি পড়াতে পড়াতে বলেছিলাম কিন্তু আমার যে সেকেন্ড ক্লাসে, যে এই যে ব্যঙ্গ করে কথা, খুব রেগে গিয়ে কথা, এটা কিন্তু নিমাইবাবু বলতেই পারেন না, কারণ তিনি গিরিশ মহাপাত্রের প্রতি একটু স্নেহপরায়ণ হয়ে পড়ছেন তার ভগ্ন স্বাস্থ্যের কথা চিন্তা করে। অপূর্ব তো কোনো কথাই বলেনি গিরিশ মহাপাত্রের সঙ্গে স্টেশনে। গিরিশ মহাপাত্র, সে তাকে নিয়েই যেহেতু ঘটনা এবং গাঁজার কোলকে রিলেটেড, সে তো এটা বক্তা নয়, তাহলে বাকি একমাত্র পড়ে রইলেন জগদীশবাবু। তাহলে এই যে রেগে যাচ্ছেন, দয়ার সাগর ইত্যাদি ইত্যাদি বলছেন, তাহলে আমাদের সঠিক উত্তর হচ্ছে গ, জগদীশবাবু। এইরকমভাবে টেক্সটটাকে তো পড়বেই, আর একটু যুক্তি দিয়ে ভাববে যে কোন আনসারটা হতে পারে। এবারে বলা হচ্ছে 1.3, দেখো, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। বাবুজি কে? একটু বইটা দেখে নি কোথায় আছে জায়গাটা। দেখো পেজ 101, পেজ 101-এ এইখানটায় খেয়াল করো, রামদাস মুচকিয়া একটু হাসিয়া কহিল, বাবুজি এসব কথা বলার দুঃখ আছে। আমি তখন পড়াতে পড়াতে বাবুজিটা সার্কেল করে বলেই দিয়েছিলাম যে এটা অপূর্বকে লক্ষ্য করে বলা হচ্ছে। কোন কথা? ওই যে যারা দেশকে স্বাধীন করবার জন্য চেষ্টা করছেন, তারা সববার থেকে আমার বেশি আপনার লোক, এই কথা। তাহলে এত কথার এখানে আমাদের দরকার নেই, এখানে শুধু আমাদের দরকার যে বাবুজি বলতে কাকে বোঝানো হয়েছে। বাবুজি তাহলে অপশন ঘ, অপূর্ব। এবার চলে এসো 1.4, তোমার চিন্তা নেই ঠাকুর। ঠাকুর হলেন, এখানে আমি উত্তরটা করে দিচ্ছি, ঠাকুর হলেন অপশন ক, তেওয়ারি। পড়াতে পড়াতেও বলা হয়েছিল যে অপূর্ব যখন ভামযাত্রা করছে তখন তেওয়ারি কিন্তু তার সঙ্গে যাচ্ছে না, কারণ এই রেঙ্গুন শহরে জল হাওয়াটা তবু সহ্য হয়েছিল, কিন্তু আর কোনো অচেনা অজানা জায়গার উদ্দেশ্যে সে পাই বাড়াচ্ছে না। রামদাস তলওয়ারকর তার পিঠ চাপড়ে তাকে সাহস দিয়ে বলছে যে দেখো, বাড়ি ওপরতলায় যে খ্রিস্টান সাহেব থাকেন, জোসেফ সাহেব, তিনি তো পা ভেঙে হসপিটালে ভর্তি, কাজেই তোমার কোনো চিন্তা নেই, কোনো রকম সমস্যা হলে তুমি অফিসে এসে আমার কাছে খবর দিও। এই প্রসঙ্গেই সে তেওয়ারিকে ঠাকুর বলে সম্বোধন করেছে। হলো এমসিকিউ পার্ট আমাদের ডান। এবার আমরা একটু এসএকিউ পার্টে যাব, অর্থাৎ কম বেশি 20 শব্দে উত্তর। কম বেশি 20 শব্দে উত্তরের ক্ষেত্রে আমি যেটা ছেলে মেয়েদের সবসময় বলি, আমরা যারা পড়াই সবসময় যেটা বলি, যে খুব প্রয়োজন না হলে কিন্তু উৎস উল্লেখ করতে হয় না। এখানেও খুব প্রয়োজন যেখানে যেখানে হবে না উৎস উল্লেখ করবার দরকার নেই। তাহলে প্রথমটা কি আসছে? 2-1, ভামযাত্রায় অপূর্বর সঙ্গী কারা ছিল? আমরা এই মাত্র কিন্তু দেখে নিয়েছি যে ভামযাত্রায় অপূর্বর সঙ্গী ছিল
আর্দালি আর অফিসের একজন হিন্দুস্থানি ব্রাহ্মণ পেয়াদা, শুধু পেয়াদা বলো না, তিনি যে হিন্দুস্থানি এবং ব্রাহ্মণ সেই পরিচয়টাও দিয়ে দিও। ব্যাস এটুকুই। কারা মানে দুজন, হাফ হাফ, 1 মার্ক তোমার হয়ে গেল। এমন নয় যে কম বেশি 20 শব্দ মানে আমাকে একদম ঠেসে গুতিয়ে 20 শব্দই আনতে হবে। যদি সেটা আমার 10-11 শব্দে হয়ে যায়, ঠিক আছে, একদম টু দ্য পয়েন্টে আনসার করা নিয়ে কথা, সেটাই করব আমি। যেমন 2.2-এ যাচ্ছি। 2.2-এ কি আছে? এমনই এদের অভ্যাস হয়ে গেছে। কি অভ্যাস হয়ে গেছে? আগে একটু দেখে নেব যে কোথা থেকে তোলা হয়েছে লাইনটা। বইটা আবার আমি এখানে রাখছি। আবার আমার পেজ নাম্বার হচ্ছে 101। সেখানে অপূর্ব যে ঘটনার কথা বর্ণনা করছে, যে কিছু ফিরিঙ্গি যুবক অপূর্বকে যখন পদাঘাত করে প্ল্যাটফর্ম থেকে বার করে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি, তখন সে কি বলছে যে হিন্দুস্থানের লোক সেখানে কম ছিল না, কিন্তু আমার অপমান কারোর গায়ে ঠেকলো না, এমনই তাদের অভ্যাস হয়ে গেছে। তাহলে পাওয়া গেল লাইনটা, এমনই তাদের অভ্যাস হয়ে গেছে। তো আমি এখানে অনায়াসে বলতেই পারতাম যে ইংরেজদের অপমান সহ্য করা হিন্দুস্থানীদের অভ্যাস হয়ে গেছে, কিন্তু এক্ষেত্রে আমার একটু রেফারেন্স দেওয়া দরকার যাতে পরীক্ষকের আর কোনো জিজ্ঞাসা না থাকে। সেই জন্য কিভাবে আমি দিয়েছি দেখো, ফিরিঙ্গি যুবকেরা যখন অপূর্বকে লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বের করে দেয়, তখন সেখানে থাকা হিন্দুস্থানিরা এতেই খুশি হয়েছিল যে লাথির চোটে অপূর্বর হাড় পাঁজরা ভেঙে যায়নি। ইংরেজদের অপমান ভারতীয়দের এমনই অভ্যাস হয়ে গিয়েছিল। তাহলে ভারতীয়দের কথাও বলে দিলাম, ইংরেজদের অপমানটার কথাও বলে দিলাম, এবং রেফারেন্স হিসেবে অপূর্ব যে অপমানটা সহ্য করেছে সেটাও কিন্তু চলে এলো। নেক্সট এবার যেটা আসছে 2.3, সেখানে কি বলা হচ্ছে? সম্মুখে হাজির করা হইল। চট করে এটা দেখলে একটু বিভ্রান্তি জন্মাতে পারে, কারণ তোমাদের অনেকগুলো গদ্য পরীক্ষায় একসঙ্গে থাকবে, সেজন্যেই টেক্সটটা ভালো করে পড়ো। কাকে, দুটো পার্টে আছে আনসারটা, কাকে আর কার সম্মুখে হাজির করা হলো? পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে ধৃত গিরিশ মহাপাত্রকে রেঙ্গুনে ব্রিটিশ পুলিশের বড়কর্তা নিমাই বাবুর সামনে হাজির করা হলো। দেখো এখানে কিন্তু আমি শুধু গিরিশ মহাপাত্র বলতে পারছি না, বা সরাসরি সব্যসাচী মল্লিকও বলতে পারছি না, কারণ এখানে কোনো নিশ্চিত প্রমাণ নেই যে গিরিশ মহাপাত্রই সব্যসাচী মল্লিক। সেজন্য আমরা একটু কায়দা করলাম, একটু খেলিয়ে নিলাম আনসারটাকে, যে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে যাকে ধরা হয়েছে সেই গিরিশ মহাপাত্রকে হাজির করা হলো। এবার কার সামনে হাজির করা হলো? না, রেঙ্গুনে ব্রিটিশ পুলিশের যিনি বড় কর্তা নিমাই বাবু তার সামনে, অর্থাৎ নিমাই বাবুর পরিচয়টা আমরা এখানে দিয়ে দিলাম। এবারে কি হয়েছে? 2.4 যেটা আসছে, ইত্যবসরে এই ব্যাপার। ইত্যবসরে মানে এর মধ্যে, এই অবকাশে, এই সময়ে এই ব্যাপার। তো কোন ব্যাপারের কথা বলা হয়েছে? আবার একটু লাইনটা ধরিয়ে দিই, এই জায়গাটায় যাও, পেজ 100। পেজ 100-এ এইখানটায় দেখো, ইত্যবসরে এই ব্যাপার। এই ব্যাপার মানে অপূর্বর বাড়িতে যে চুরি হয়েছে এবং তার বাড়ির ওপর তলায় থাকা খ্রিস্টান মেয়েটির তৎপরতায় চোরেরা শুধু টাকা কড়ি নিয়েই পালিয়ে যেতে পেরেছে, সে ব্যাপারটা দেখো, সেটাই আমি আনসারে এনেছি, কিন্তু একটু গুছিয়ে। ডেফিনেটলি অপূর্ব ও তার পাচক তেওয়ারি যখন একদিন ঘরে ছিল না, তখন তার বাড়িতে চুরি হয়ে যায়, তবে উপরতলার খ্রিস্টান মেয়েটির তৎপরতায় চোরেরা শুধু টাকা কড়ি নিয়ে যেতে সক্ষম হয়। হয়ে গেল, কারণ আমাকে শব্দ সংখ্যাটাও তো খেয়াল রাখতে হবে। কম বেশি 20 মানে 10% শিথিলযোগ্য শব্দ সংখ্যা, অর্থাৎ আমি ম্যাক্সিমাম 22 থেকে 23 পর্যন্ত শব্দ খরচা করতে পারবো, তার বেশি নয়। এবার 2.5, বুড়ো মানুষের কথাটা শুনো, এটাকে তো আমি ডাবল স্টার দেব।
ডাবল স্টার দেব মানে এই কোয়েশ্চেনটা মাধ্যমিকে বা টেস্ট পরীক্ষায় আসে না এমনটা হয়ই না। বুড়ো মানুষের কোন কথা শুনতে বলা হয়েছে? আনসারটা কিভাবে সাজিয়েছি একবার দেখো তো। বুড়ো মানুষ অর্থাৎ নিমাই বাবু সব্যসাচী মল্লিক সন্দেহে ধৃত গিরিশ মহাপাত্রের ভগ্ন স্বাস্থ্যের কথা ভেবে তাকে গাঁজা খেতে বারণ করেছিলেন। তাহলে বুড়ো মানুষ তোমাকে ধরাতে হচ্ছে যে বুড়ো মানুষ বলতে কাকে বোঝানো হচ্ছে। এবার কোন কথা? স্ট্রেট তুমি বলতেই পারতে যে না, গাঁজা খেতে বারণ করা হয়েছিল, কিন্তু কেন সেটাও তো একটু ধরাবে। এই যে গিরিশ মহাপাত্রের ভগ্ন স্বাস্থ্য মানে একদম শীর্ণ দেহ, কাশছে, কাশতে কাশতে হাঁপাচ্ছে, কদিনই বা বাঁচবে, এইরকম কথাবার্তাগুলো আমরা পেয়েছি। ফলে যাকে সব্যসাচী মল্লিক সন্দেহে ধরা হয়েছিল সেই গিরিশ মহাপাত্রের ভগ্ন স্বাস্থ্যের কথা ভেবেই তাকে গাঁজা খেতে তিনি বারণ করেছিলেন। এটাই হচ্ছে বুড়ো মানুষের সেই কথাটা। কেমন? এমনভাবে আনসার দেবে না যাতে পরীক্ষকের তোমার কাছ থেকে আর কিছু চাওয়ার না থাকে। এটাই হচ্ছে মেন কথা, আর কিচ্ছু না। এবার চলে এসো 2.6। 2.6-এর ক্ষেত্রে যেটা আমরা দেখব, যেটা আমরা এক্ষুনি পড়ে এলাম, অনিয়ম রেলওয়ে কর্মচারীর জন্য। কোন নিয়ম? অপূর্বর কথা অনুযায়ী সে রেলের ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জার এবং রাত্রিবেলা কেউই ফার্স্ট ক্লাস প্যাসেঞ্জারের নিদ্রার ব্যাঘাত ঘটাতে পারে না, পুলিশও নয়। এটাই নিয়ম। সুতরাং এর থেকে বেশি আর দরকার নেই যে এর উত্তরে বর্মা সাব ইন্সপেক্টর সাহেব কি বলেছিলেন, দরকার নেই। কোন নিয়মের কথা বলা হয়েছে? অপূর্ব কোন নিয়মটা পুলিশকে ধরিয়ে দিচ্ছে, সেটাই আমার উত্তর। আমি যেগুলো খুব আসে সেরকম কিছু সাজেস্টিভ কোয়েশ্চেন আনসার আলোচনা করলাম। এছাড়াও আরও কোয়েশ্চেন তোমরা পাবে। যদি দেখো যে অসুবিধে হচ্ছে ডেফিনেটলি আমাকে জানাবে, পুরো ভিডিওটাই ভালো করে দেখো। যেখানে যার অসুবিধা হবে সেখানে সে উইদাউট হেজিটেশন আমাকে জানিও, তাহলে আমারও বুঝতে সুবিধা হবে যে তোমাদের কেমন লাগছে আমার পড়ানো। এবারে আমি 3 নম্বর কোয়েশ্চেনে যাচ্ছি, অর্থাৎ যেখানে প্রসঙ্গ নির্দেশ করে 60 শব্দে, অনধিক 60 শব্দে উত্তর। প্রসঙ্গ নির্দেশ কথাটার মানে হচ্ছে এখানে এই 3 মার্কস অনওয়ার্ডস কোয়েশ্চেনে তুমি কিন্তু উৎস লিখতে বাধ্য, কিন্তু সেই বাচ্চাদের মতো ছোটবেলাকার মতো এই অংশটা এর লেখা এই উপন্যাসের অংশ থেকে নেওয়া হয়েছে এইভাবে না করে পুরো আনসারের সঙ্গে সেটাকে জুড়ে দাও। আমি ভীরু, কিন্তু তাই বলে অবিচারের দণ্ডভোগ করার অপমান আমাকে কম বাজে না। কে কাকে কথা বলেছে, এটাতে 1 মার্ক রয়েছে। তাহলে কিভাবে আমরা আনসারটা করব? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি উপন্যাসের অংশে আমরা দেখতে পাই অপূর্ব রামদাস তলওয়ারকে একথা বলেছে। এটাই হচ্ছে উৎসের সঙ্গে আনসারটাকে মিলিয়ে দেওয়া। এবার কোন অবিচারের দণ্ডভোগ বক্তাকে ব্যথিত করেছিল? ইট ক্যারিজ 2 মার্কস। তার মানে সেই ফিরিঙ্গি যুবকদের অপূর্বকে অপমান, অপূর্বর সুবিচারের আশায় স্টেশন মাস্টারের কাছে যাওয়া, তিনিও সাহেব, তিনি তাকে দেশের স্টেশন থেকেই দূর দূর করে কুকুরের মতো তাড়িয়ে দিয়েছিলেন। এই অবিচারের দণ্ডভোগ বক্তা অর্থাৎ অপূর্বকে ব্যথিত করেছিল। ঠিক আছে। এবারে 3-2, বুনো হাঁস ধরাই যে এদের কাজ। খেয়াল রেখো এখানে কিন্তু বক্তা হচ্ছে রামদাস তলওয়ারকার, অনেকের গুলিয়ে যায়, আমি সেজন্য বইটা আর একবার নিচ্ছি। এই যে দেখো এখানটায় রামদাস হাসিয়া কহিল, কিন্তু বুনো হাঁস ধরাই যে এদের কাজ, এটা কিন্তু অপূর্ব বলেনি। তাই কোয়েশ্চেনটা কি আছে? উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। তাহলে তোমাকে যেটা বলতে হচ্ছে উৎস উল্লেখ করবে, এবং অপূর্ব যখন বলছে যে সে তার চুরির রিপোর্ট থানায় লেখাতে গিয়েছিল, কিন্তু সেখানে একজন সাধারণ তেলের খনির মিস্ত্রিকে নিয়ে পুলিশ অফিসাররা এমন যাত্রাপালা তৈরি করলো যে তার চুরির রিপোর্ট লেখার কথা আর মনেই থাকলো না। এবং সেই প্রসঙ্গে অপূর্ব যখন বলছে যে গভর্নমেন্টের কত টাকা এরা এরকম বুনো হাঁসের পেছনে খরচা করছে,
তাহলে বুনো হাঁস বলতে ভারতীয় বিপ্লবীদের বোঝানো হয়েছে, যাদের ধরা অত সহজ নয়। রামদাস তলওয়ারকর তখন বলছেন যে এই বুনো হাঁস ধরাই এদের কাজ, সেই জন্যেই সরকার থেকে এরা মাইনে পায়, আপনার চুরির সুরাহা করবার জন্য নয়। এই ব্যাপার স্যাপারগুলো, অর্থাৎ বুনো হাঁস বলতে কাদের বলা হয়েছে, বুনো হাঁস ধরা কাদের কাজ, সেইগুলো তোমাকে বিস্তৃত আকারে বলতে হচ্ছে। কোয়েশ্চেন নাম্বার 4-এ চলে যাব এবার। কম বেশি 150 শব্দে উত্তর, এখানেও কিন্তু উৎস ম্যান্ডেটারি। আমাদের তিনি আত্মীয় শুভাকাঙ্ক্ষী, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তো তিনি আপনার নন। কে কার সম্পর্কে এমন মন্তব্য করেছে? তাহলে এখানে রয়েছে 1 নম্বর, অপূর্ব এই মন্তব্য করেছে রেঙ্গুনে ব্রিটিশ পুলিশের বড় কর্তা নিমাই বাবু সম্পর্কে। এই উক্তির আলোকে বক্তার চরিত্র বিশ্লেষণ করো। এখানে কিন্তু এই জায়গাটা ছেলেমেয়েরা ভুল করে, তারা টানা গল্প লিখে যায়। আমরা কিন্তু এখানে টানা গল্প চাইনি। এই যে কথাটা বলা হলো যে হ্যাঁ হতে পারে নিমাই বাবু আমাদের আত্মীয়, আমাদের শুভাকাঙ্ক্ষী, আমার বাবাই তার চাকরি করে দিয়েছেন, কিন্তু তাই বলে আমার দেশের চেয়ে তিনি আমার নিজের লোক নন। সুতরাং অপূর্বর মধ্যে যে স্বাধীনতার আকাঙ্ক্ষা রয়েছে, সে নিজে পরাধীন ভারতীয় হয়ে বাকি ভারতীয়দের মতো যে অপমান নিত্য নিয়ত সহ্য করছে, এবং সেই জন্যেই রাজবিদ্রোহী সব্যসাচী মল্লিকের প্রতি তার যে আন্তরিক সমর্থন এবং শ্রদ্ধা রয়েছে, এই দিকগুলো ফুটে উঠছে এর মধ্যে দিয়ে। এখানে হতে পারে নিমাইবাবু তার আত্মীয়, কিন্তু তার নিজের দেশ তার কাছে সবচেয়ে বড়, এবং সেই দেশকে স্বাধীন করবার জন্য যিনি বা যারা চেষ্টা করছেন তারাই অপূর্বর কাছে সবচেয়ে বেশি আপনার জন। এই জায়গাটায় হিট করবে। এবার এই কোয়েশ্চেনটাতেও আমি ডাবল স্টার দিলাম, মানে এটাও ভীষণ পছন্দের একটা কোয়েশ্চেন আমাদের সববার, মানে যারা আমরা পরীক্ষক খাতা দেখি কোয়েশ্চেন সেট করি সববার। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। বাবুটিকে 1 মার্ক রয়েছে, তার স্বাস্থ্য ও শখের পরিচয় দাও। চলো পেজ নাম্বার দেখে নি ঝপ করে। পেজ নাম্বার 98। কে বলছেন কথাটা? দেখো, সহসা নিমাই বাবু তাহার বেশভূষার বাহার ও পারিপাট্যের প্রতি অপূর্ব দৃষ্টি আকৃষ্ট করিয়া সহাস্যে কহিলেন, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বজায় আছে। তাহলে বাবুটিকে পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিক সন্দেহে ধৃত গিরিশ মহাপাত্র। শুধু গিরিশ মহাপাত্র কিন্তু এনো না, বারবারই ওই সব্যসাচী মল্লিক সন্দেহে ধৃত, এই কথাটা। এবারে তার স্বাস্থ্য আর শখের পরিচয় দাও। স্বাস্থ্য মানে ওই যে তার রোগা শরীর, বয়সটা কত, কিন্তু এরই মধ্যে খুব কাশি হয়েছে, কাশির চোটে সে হাঁপাচ্ছে, মনে হচ্ছে যে সংসারের মেয়াদ তার বোধহয় আর বেশি দিন নেই, খুব বেশি দিন বাঁচবে না, এইটুকু। এখানে কিন্তু চোখটা আমার দরকার নেই, বলে দিলাম, অফিসিয়ালি বলে দিলাম, কারণ স্বাস্থ্যের পরিচয় চেয়েছে, অন্তর্ভেদী দৃষ্টির নয়। আর শখ, শখ মানে বুঝতেই পারছো, ওই যে চিত্র বিচিত্র রঙের যে পোশাক পরেছে, পকেটে যে বাঘ আঁকা রুমালের কিছুটা অংশ দেখা যাচ্ছে, পরনে বিলিতি মিলের কালো মখমল পরে শুকনো পাঞ্জাবি, এবং তার সঙ্গে পায়ে সবুজ রঙের ফুল মোজা, হাঁটুর ওপরে লাল ফিতে দিয়ে বাঁধা, হাতে হরিণের শিঙের হাতল দেওয়া একগাছি বেতের ছড়ি ইত্যাদি প্রকৃতি সব কিছু। আর লাস্টে উল্লেখ করতে ভুলবে না যে কয়েকদিনে জাহাজের ধকলে সমস্তই কিছু নোংরা হয়ে গেছে। এটাই হচ্ছে তার শখের পরিচয়, মানে একদম চুল থেকে শুরু করে পায়ের জুতো পর্যন্ত এভরি ডিটেল যা আমার দরকার। এবার এখনকার মতো লাস্ট কোয়েশ্চেনে আসছি। পথের দাবি নামকরণের সার্থকতা বিচার করো, ফ্ল্যাট 5 মার্কস। নামকরণের কোয়েশ্চেন যখনই আসবে তাতে টোটাল 3টে প্যারাগ্রাফ থাকবে। প্রথম প্যারাগ্রাফটা একটা জেনারেল ইন্ট্রো, যে কোন কোন দিক থেকে নামকরণ হতে পারে, মূল চরিত্রের নামে, বিষয় অনুযায়ী, ব্যঞ্জনা অনুযায়ী, এই 3 দিক থেকে নামকরণ হতে পারে। এটা ফার্স্ট প্যারাগ্রাফ হয়ে গেল।
এবার সেকেন্ড প্যারাগ্রাফে তোমাকে যে রচনাটার নামকরণের সার্থকতা বিচার করতে হবে সেটা খুব সংক্ষেপে আলোচনা করে দেবে। সেখানে কিন্তু কোনো সমালোচনায় যাবে না, শুধুমাত্র সংক্ষিপ্ত বিবরণ। এবার থার্ড বাট কনক্লুডিং যে প্যারাগ্রাফটা আসবে সেখানে তুমি বিশ্লেষণে যাও। পথের দাবি, কোন পথ? স্বাধীনতার যে পথ, অর্থাৎ যে পথে চলে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারবো, স্বাধীন আচার ব্যবহার করতে পারবো, পোশাক পরিচ্ছদ পরিধান করতে পারবো, স্বাধীন মতো চলাফেরা করতে পারবো, সেইটাই হচ্ছে আমার পথ। যে পথের দাবি নিয়েই বিপ্লবীরা পথে নেমেছেন ঘর ছেড়ে, সেই পথের দাবির কথাই এখানে ফুটে উঠেছে। সেই রাজনৈতিক বিপ্লবীদের আন্দোলন, গোপন আন্দোলনের যে রোমাঞ্চ, তাদেরকে ধরবার জন্য পুলিশের যে মরিয়া চেষ্টা এবং তাদেরও যে সুকৌশলে পালিয়ে যাওয়া, দেশবাসী তাদের প্রতি যে অকুণ্ঠ সমর্থন, সেই দিকগুলো সমস্ত আনতে হচ্ছে। এবং যেটা লাস্টে বললাম যে এই স্বাধীনতার পথের দাবিটাই যেহেতু উপন্যাসের এই অংশের মূল বিষয়, তাই আমরা বলতেই পারি যে বিষয় অনুযায়ী রচনার নামকরণ সম্পূর্ণ সার্থক হয়েছে। মানে কোন দিক থেকে হলো সেটা কিন্তু ক্লিয়ার করে দেবে। তাহলে এই পর্যন্তই আমার আজকের ক্লাস থাকবে। আমি অনেকগুলো কোয়েশ্চেনই আলোচনা করে দিলাম, এছাড়াও আরও অনেক কোয়েশ্চেন থাকবে। যদি কোনো ডাউট থাকে আমাকে জিজ্ঞাসা করে নিও। আর আমার আগের ভিডিওগুলো যারা দেখোনি নিশ্চয়ই দেখে নিও, ডেসক্রিপশানে তার লিঙ্ক পেয়ে যাবে। এছাড়াও অদল বদল, সিন্ধু তীরে প্রভৃতি ভিডিও কিন্তু অলরেডি আমার দেওয়া রয়েছে। কেমন? আজকে ক্লাস তাহলে এখানেই শেষ হচ্ছে।